Hello dear students. Today I am going to discuss on right form of verbs some other rules. In my previous class I have discussed some rules. Today I am going to discuss on some other rules. Number 1. সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি হবে। আমি আমার আগের ক্লাসগুলোতে কিন্তু ইন্ট্রোডাকশন প্লাস আদার্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আগের দিন ক্লাসে আমরা 6টা রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও 6টি রুলস নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে রুলসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি হবে। যেমন একটা উদাহরণ দিয়ে এখানে আমি ওয়াক, আমরা সবাই জানি ওয়াক মানে হাঁটা, একটা কাজ। ইজ গুড ফর হেলথ, TH। এটা যদি আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে থাকে, দ্যাট মিন্স যদি ওয়াক এই ওয়ার্ডটা আমাদেরকে রাইট ফর্মে আনতে বলা হয়, আমরা জানি ওয়াক হচ্ছে একটা ভার্ব। ভার্ব কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। সেন্টেন্সের সাবজেক্ট হওয়ার জন্য প্রথম শর্তই হতে হবে নাউন অথবা প্রোনাউন। এখন এটা তো ভার্ব, ভার্বকে তো আর আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি না। এই জন্য আমাদের ভার্বের ফর্মটাকে চেঞ্জ করতে হবে। এবং আমি বলেছি আমাদের আজকের যে প্রথম রুল সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি হবে। অর্থাৎ আমরা যখনই এই ভার্বটাকে আইএনজি যোগ করে দেব তখন এটা শুধুমাত্র ভার্ব হিসাবে কাজ করবে না, তখন এটাকে আমরা বলি নাউন হিসাবে কাজ করে। এবং যেই ভার্বের শেষে আইএনজি যোগ করার পর সেটা নাউন হিসাবে কাজ করে সেটাকে বলা হয় জিরান্ড। অর্থাৎ তখন এই ওয়াকিংটা কিন্তু শুধুমাত্র ভার্ব হিসাবে কাজ না করে নাউনের কাজ করে, যেটাকে আমরা বলি জিরান্ড। এই জন্য এটাকে আমরা কি করব, এই ওয়াকের শেষে একটা আইএনজি যোগ করব। তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই যে আমরা আইএনজি যোগ করলাম, এই ভার্বের শেষে আইএনজি যোগ করার কারণে এটা শুধুমাত্র ভার্ব থাকলো না, বরং এটা নাউন হয়ে গেল। তখন আমরা নাউনটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। এই কারণে আমরা ভার্ব যদি সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে সেখানে আমরা আইএনজি যোগ করে সেটাকে জিরান্ড করে নাউন করে দেব। তাহলে এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের 1 নম্বর নিয়ম হচ্ছে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। অর্থাৎ ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করে সেন্টেন্সের ভার্বটাকে আমরা নাউনে ট্রান্সফার করলাম এবং এটা তখন সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে এবং এই সেন্টেন্সটা আমাদের তখন ক্লিয়ার। ওকে, আমি এখন দ্বিতীয় নিয়ম বা দ্বিতীয় রুলটা নিয়ে আলোচনা করতে যাই। এখানে আছে নাও। অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা সবাই জানি নাও মানে এখন, আর অ্যাট দিস মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে। যখনই কোনো ঘটনায় নাও বা অ্যাট দিস মোমেন্ট কথাটা থাকবে তখনই আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট অবশ্যই চলমান, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে আছে। যেহেতু এটা নাও বা অ্যাট দিস মোমেন্ট কোনো একটা ঘটনা চলমানকেই বুঝাবে, সেহেতু আমরা তখন এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেব। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে নেব? এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আই ওয়াচ টিভি নাও, আমি এখানে ওয়াচটাকে ব্র্যাকেটে রাখলাম। অর্থাৎ আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বসের রাইট ফর্ম করতে হবে এই ওয়াচ ভার্বটাকে। দেখো, আই ওয়াচ টিভি নাও, যদি নাও কথাটা না থাকতো তাহলে আমরা টিভিটা কখন দেখছি, এখনই দেখছি না আগে দেখেছিলাম নাকি ভবিষ্যতে দেখব, এটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন তৈরি হতো। কিন্তু যেহেতু সেন্টেন্সে একটা নাও আছে তাহলে আমরা বুঝতে পারছি এটা
এখনকার ঘটনা, এই জন্য এটাকে কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে করতে হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী একটা এম, ইজ বা আর যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে আনতে হবে, এম, ইজ, আর। তারপরে আমরা ভার্বের শেষে আইএনজি দেব, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের ভার্বের শেষে আইএনজি যাচ্ছে, যেটা আমাদের আগের রুলসে ছিল। কিন্তু আগের রুলসে আমরা ভার্বের শেষে আইএনজি এনেছিলাম, কোনো অক্সিলারি ভার্ব আনিনি। কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, সেহেতু আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী অবশ্যই এম, ইজ, আর আগে আনতে হবে সাবজেক্টের পরপরই, তারপরে ভার্বের শেষে আইএনজি আসবে। তাহলে এটা কি হবে? আই, এরপরে সবসময় প্রেজেন্ট ফর্মে হলে বসে এম, তাহলে আমরা অক্সিলারি ভার্ব আনলাম এম, আই এম। এবার ওয়াচ, এর শেষে আমাদেরকে একটা আইএনজি আনতে হচ্ছে, নাও দেখেছি সেহেতু আমরা অক্সিলারি ভার্ব আনলাম, ভার্বের শেষে একটা আইএনজি আনলাম, আই এম ওয়াচিং টিভি নাও। ক্লিয়ার? আমাদের দ্বিতীয় নিয়ম সেটা ছিল কি? নাও অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আমরা দেখেছি এই সেন্টেন্সটায় নাও ছিল, যদি এখানে অ্যাট দিস মোমেন্ট থাকতো তাও একই রুলসেই হতো। রুলটা হতো কি? অক্সিলারি ভার্ব আনতে হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের শেষে আইএনজি আনতে হবে। তাহলে আই ওয়াচ টিভি নাও, এটা রাইট ফর্ম হচ্ছে আই এম ওয়াচিং টিভি নাও। ক্লিয়ার? এবার আমি পরবর্তী রুলে যাচ্ছি। আমাদের থার্ড রুল, সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি থাকে, খেয়াল করতে হবে। আমি আগের সেন্টেন্সে বলেছিলাম সেন্টেন্সের মধ্যে থাকবে নাও, আর এখন বলছি জাস্ট নাও। এ দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। নাও বলতে আমরা বুঝি এখন, আর জাস্ট নাও যখনই আমরা বলি এক্ষুনি, কিন্তু সেটা কিছুটা হলেও অতীতের সাথে কানেক্টেড। যখনই আমরা বলছি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, তখন সেটা কিন্তু কাজটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে বুঝায়। এই জন্য এই সেন্টেন্সগুলোতে, অর্থাৎ যেই সেন্টেন্সগুলোতে জাস্ট নাও, অলরেডি, ইয়েট বা রিসেন্টলি থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে কিন্তু আমাদেরকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই পাস এইচএসসি রিসেন্টলি। কেউ একজন তার সম্পর্কে বর্ণনায় বলল আই পাস এইচএসসি রিসেন্টলি, মানে ইদানিং। রিসেন্টলি শব্দটার মানে হচ্ছে ইদানিং, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে। আর আমরা নাও এবং জাস্ট নাও বলেছি, অলরেডি আলোচনা করেছি। তো আই পাস এইচএসসি রিসেন্টলি, এই ইদানিং আমি এইচএসসি পাস করেছি, অলরেডি আমি পাস করে গেছি, এই মুহূর্তে পাস করছি তা কিন্তু না। এই জন্য রিসেন্টলি যখনই আমরা দেখব, খেয়াল করো আমি বলেছিলাম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এর যে কোনোটা থাকলেই কিন্তু আমাদেরকে এই সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। এবং পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী একটা হ্যাভ বা হ্যাজ আনতে হবে। সাবজেক্টের পরে আমরা এখানে সাবজেক্ট এনেছি আই, তাহলে আই এর পরে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? আমরা অলরেডি এগুলো জানি। তাহলে আই হ্যাভ। আমি বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, এবং প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্টের পরে একটা হ্যাভ বা হ্যাজ আনতে হবে, এবং মূল যে ভার্বটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম আমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ, পাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পাস্ট। তাহলে আই হ্যাভ পাস্ট এইচএসসি রিসেন্টলি, আমি ইদানিং এইচএসসি পাস করেছি। খুব বেশিক্ষণ হয়নি, খুব বেশি দিন হয়নি, আমি এই কিছুদিন হলো বা এই মাত্র
রেজাল্ট বেরিয়েছে, এরকম কিছু অলরেডি আমি পাস করে গেছি বা রিসেন্টলি আমি পাস করেছি, তাহলে আই হ্যাভ পাসড এইচএসসি রিসেন্টলি। আমাদের থার্ড রুল যেটা ছিল সেন্টেন্সের মধ্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট বা রিসেন্টলি, এর যে কোনোটা যদি আমরা দেখি আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে সেন্টেন্সটাকে অবশ্যই আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফার করে করতে হবে। এবং পাস্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী একটা হ্যাভ বা হ্যাজ আনতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম বসাতে হবে। আই থিঙ্ক দিস সেন্টেন্স ইজ ক্লিয়ার টু ইউ। Now I am going to discuss the fourth rule. Dear students, খেয়াল করো আমাদের ফোর্থ রুল যেটা আছে, সেন্টেন্সের মধ্যে যদি এভরি, ইচ, ওয়ান অফ দ্য থাকে তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। এভরি মানে আমরা জানি, এভরি মানে কি? এভরি মানে হচ্ছে সবাই, আর ইচ মানে প্রত্যেকে, আর ওয়ান অফ বা ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকের মধ্যে একজন। আমরা এই যে শব্দগুলো ব্যবহার করছি, এভরি বলতে আমরা কিন্তু সবাইকে বুঝাই, আর ইচ বলতে প্রত্যেকে হলেও কিন্তু সেটা আবার সামগ্রিক বোঝায়, মানে আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করলেও কিন্তু আমাদের মধ্যেই আমরা। তো এই ইচ, এভরি বা ওয়ান অফ দ্য যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এই সেন্টেন্সের ভার্বটা কি হবে? যেমন আমরা বলি এভরিবডি দিলাম, এভরিবডি লাভ এ ফ্লাওয়ার, সবাই ভালোবাসে ফুলকে বা ফুলকে সবাই ভালোবাসে। এই যে এভরি শব্দটা ব্যবহার করছি, এভরিবডি সবাই, এটা কিন্তু সামগ্রিকভাবে নিশ্চয়ই সেটাকে সিঙ্গুলার নাম্বার না, তাই না? সবাই বলতে আমরা কি বুঝি? অবশ্যই প্লুরাল নাম্বার, কিন্তু না, এখানে আমাদেরকে মনে রাখতে হবে এভরির সাথে যাই যুক্ত হোক না কেন সেটা সবসময় সিঙ্গুলার ফর্ম হিসাবেই ব্যবহৃত হবে। এভরিবডি, এভরি মাদার, এভরি ওয়ান, আমরা যে শব্দটাই ব্যবহার করি না কেন এটাকে অবশ্যই সিঙ্গুলার ফর্ম ধরতে হবে, এবং এটাকে সিঙ্গুলার ধরা হয় বলেই ভার্বের সিঙ্গুলার যে ফর্ম, অর্থাৎ ভার্বটা সাবজেক্ট যদি সিঙ্গুলার পায় তাহলে ভার্বের যে ফর্ম হবে সেই ফর্মেই যাবে। অর্থাৎ আমরা জানি কখনো কখনো ভার্ব, এখানে আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস হবে। আমরা বলছি এভরিবডি, এখানে আমরা সবাইকে বোঝালেও এটাকে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহার করছি। এজন্য আমরা কি করব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা, ভার্বের তো প্রেজেন্ট ফর্মেই আছে, এটাকে আমরা সিঙ্গুলার ফর্মে নেব। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান, সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের শেষে একটা এস বা ইয়েস হবে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এভরিবডি, এই ভার্বটাকে আমরা বলেছি ভার্বের সিঙ্গুলার ফর্ম, তার মানে এটা যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানেও সিঙ্গুলার ফর্ম আসলে না, এটার জন্য আমরা ভার্বের শেষে এসটা যুক্ত করেছি। এভরিবডি লাভস ফ্লাওয়ার। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ফোর্থ রুল ছিল সেন্টেন্সে এভরি, ইচ, ওয়ান অফ দ্য থাকলে ভার্বটাকে সিঙ্গুলার ফর্ম করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার ফর্মের সাবজেক্ট হিসাবে আমরা যা ভার্বের যে ফর্মটাকে ব্যবহার করি আমরা সেই ফর্মটাকে ব্যবহার করব। সেই জন্য আমরা এভরিবডির পরে লাভস ব্যবহার করেছি। আই থিঙ্ক দিস রুল ইজ ক্লিয়ার। Students, now I am going to discuss fifth rules. Fifth rule is সেন্টেন্সের মধ্যে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু থাকে, খেয়াল করো সেন্টেন্সের মধ্যে
সেন্টেন্সের মধ্যে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু থাকে, তাহলে আমরা এরপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম যেটাকে বলি সেটাই হবে। যেমন ধরো, হি ক্যান সুইম। সেন্টেন্সের মধ্যে কিন্তু ক্যান শব্দটা আছে। ক্যানটা হচ্ছে, ক্যানের মানে আমরা জানি সবাই পারা, পারি। তো এখানে ক্যান বা কুড যেটাই থাকুক না কেন, এটা প্রেজেন্টে থাকুক বা পাস্ট ফর্মে থাকুক, আমাদের এই পরবর্তী ভার্বটা সবসময়ই প্রেজেন্ট ফর্মেই হবে। এজন্য আমরা এখানে ক্যান আছে না কুড আছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, আমাদের রুলটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, সেন্টেন্সের মধ্যে যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড বা অট টু, যেটার অর্থ হচ্ছে উচিত, এগুলোর যে কোনোটা থাকে, তাহলে মূল ভার্বটার ফর্মে কোনো পরিবর্তন হবে না। তো এখানে হবে হি ক্যান সুইম। আমরা যদি এখানে ক্যান না দিয়ে কুড দিতাম, তাও কিন্তু ভার্বটা একই ফর্মে থাকতো, অর্থাৎ সুইমে কোনো পরিবর্তন আসতো না, এটা পাস্ট ফর্মে যেত না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা V1 ফর্ম ভার্বের আমরা যেটাই বলি না কেন সেটাই হবে। তাহলে ক্যান, কুড, উইল, উড, শুড, উড, অট টু যেটাই থাকুক না কেন, আমাদের মূল ভার্বটার কোনো পরিবর্তন হবে না। আমরা এবার আরেকটা রুলস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে 6 নাম্বার রুল। 6 নাম্বার রুল হচ্ছে, সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ বা ফ্যান্সি থাকে, আমরা জানি ইট ইজ টাইম এখনই সময়, ইট ইজ হাই টাইম এটা হচ্ছে উপযুক্ত সময়, আর যদি বলি উইশ আমরা কোনো কিছু ইচ্ছা প্রকাশ করছি, আর ফ্যান্সি মানে হচ্ছে আমরা কল্পনা করছি বা আমরা কল্পনার জগতে কিছু আশা করছি বা ধারণা করছি, এর যে কোনোটা যদি থাকে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এখনই সময় বা এখনই উপযুক্ত সময় অথবা ইচ্ছা প্রকাশ করা বা কল্পনা জগতের কোনো কিছু যদি সে বলে, সেই ক্ষেত্রে সেন্টেন্সের ভার্বটাকে আমাদেরকে পাস্ট ফর্ম করতে হবে। কারণ কখনো কখনো আছে, এখানে কিন্তু দেখো ইট ইজ হাই টাইম প্রেজেন্ট ফর্ম, ইট ইজ টাইম এখানে কিন্তু সবগুলোতেই ইজ আছে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটাকে কিন্তু পাস্ট ফর্মে করার কথা না। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সেন্টেন্সের অংশ বিশেষ যেটা, অর্থাৎ আমরা যে অংশগুলো ব্যবহার করছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ বা ফ্যান্সি, এগুলো যখন থাকবে তখন ভার্বটা পাস্ট ফর্ম করতে হবে। ইট ইজ টাইম টু স্ট্যান্ড এগেইনস্ট দিস, এটার বিরুদ্ধে দাঁড়ানোর এখনই সময়। আমরা যখন এই কথাটা বলছি ইট ইজ টাইম, এখানে টু আমরা জানি, যে টুলসটা নিয়ে হয়তো আমি আলোচনা করিনি, সেটা হচ্ছে যখনই টু থাকে, টু কিন্তু ইনফিনিটিভ, এরপরে যদি ভার্ব বসে তখন কিন্তু টুটা ইনফিনিটিভ হয়ে যায়, টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ মানেই হচ্ছে সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এখানে কখনোই অন্য কোনো ফর্ম আনা যাবে না। কিন্তু এখানে খেয়াল করো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এখানে কিন্তু আমরা টু এর পরে স্ট্যান্ড বসাতে পারছি না। ইট ইজ টাইম, স্ট্যান্ডের জায়গায় হবে স্টুড এগেইনস্ট দিস। এগেইনস্ট দিস, এখানে কিন্তু আমাদের যে সাধারণ একটা রুলস আছে, ইনফিনিটিভ টু এর পরে কখনোই ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসে না, এটা কিন্তু এখানে হচ্ছে না, কারণ আমরা এখানে টু এর পরেরটা না, আমরা এই অংশটা খেয়াল করছি বা এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের রুল হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম
বা এরকম, অথবা আই উইশ যদি থাকতো তাহলেও আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হতো। আমরা ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম নিয়ে আলোচনা করেছি, একটু উইশ নিয়ে আলোচনা করি। এখানে যদি আমি লিখতাম আই উইশ I am a king, এখানে খেয়াল করতে হবে আই উইশ, আমি ইচ্ছা করছি। তা আমি ইচ্ছা করছি কি, আমি যদি রাজা হতাম, মানে আমি একটা ইচ্ছা প্রকাশ করছি, আমি যদি রাজা হতাম, বা আমি কল্পনা করছি এরকম কিছু। এই যে উইশ শব্দটা আছে, এইটার কারণে আমাদেরকে এই ভার্বটাকে পাস্ট ফর্ম করতে হবে। অর্থাৎ এই উইশের কারণে এটাকে এম রাখা যাবে না, এটা হয়ে যাবে ওয়াজ না হয়ে এখানে হয় ওয়্যার, আই ওয়্যার এ কিং। এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এজন্য মনে রাখতে হবে যখনই আমরা এরকম কিছু ব্যবহার করব, না এখানে চেঞ্জ না করে আমরা নিচেই লিখি আই উইশ আই ওয়্যার এ কিং। এখানে দেখো পাস্ট ফর্ম করার পর সাথে সাথেই কিন্তু আমরা এখানে ফর্মটাকে আই এর পরে ওয়াজ না করে ওয়্যার করেছি, এটাকে বলা হয় সাবজাংটিভ ভার্ব। আমাদেরকে মনে রাখতে হবে এটা উইশের জন্য ভার্বের পাস্ট ফর্ম হবে। এবং এই গেল আমাদের আজকের লাস্ট যে রুলসটা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছি। সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ বা ফেন্সি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো আই থিঙ্ক অল দিস রুলস আর ক্লিয়ার টু ইউ। আমি আবারও একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি আজকের ক্লাসে রুলগুলো। এক নাম্বার রুল যেটা ছিল, সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি হবে। সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে সেটাকে সাবজেক্ট করা হয়, বা জিরান তৈরি করে সেটাকে আমরা সাবজেক্ট বানাই। তো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি হবে, এটা হচ্ছে আমাদের রুল। দ্বিতীয় যে সেন্টেন্সটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে নাও অ্যাট দিস মোমেন্ট থাকলে সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে নিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে নেওয়া মানে অবশ্যই সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী একটা এম, ইজ, আর, তারপরে ভার্বের শেষে আমাদেরকে আইএনজি আনতে হবে। এবার আমি তৃতীয় রুলসটা নিয়ে আলোচনা করছি। তৃতীয় রুলে ছিল সেন্টেন্সের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট বা রিসেন্টলি যদি থাকে। সেন্টেন্সের এটা কিন্তু প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যদি সেন্টেন্সের মধ্যে এগুলোর যে কোনটা থাকে তাহলে আমাদেরকে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, এই মাত্র কাজটা শেষ হয়েছে, এই মাত্র যে কাজটা শেষ হয়েছে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। এবং সেটা রুল কি, রুল হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী একটা হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। হ্যাভ বা হ্যাজের পরে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট বা রিসেন্টলি, এর যে কোনোটা থাকলে সেন্টেন্সে একটা হ্যাভ বা হ্যাজ আনতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এবার যাচ্ছি আমাদের 4 নাম্বার নিয়মে। 4 নাম্বারে আমাদের সেন্টেন্সটা ছিল, সেন্টেন্সে যদি এভরি, ইচ, ওয়ান অফ দ্য বা ওয়ান অফ থাকে তাহলে সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব হিসাবে ব্যবহার করব। তারপরে আমাদের পঞ্চম যেটা ছিল সেটা ছিল সেন্টেন্সের মধ্যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, এই ভার্বগুলো যদি থাকে এগুলোকে আমরা মডেল ভার্ব বলি, অক্সিলারি ভার্ব বলি। কিন্তু এর যে কোনোটা যদি থাকে এরপরে যে ভার্বটা বসবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা সবসময়ই তার বেস ফর্ম বা V1 ফর্মে বসবে। এবং আমাদের লাস্ট যে রুলটা নিয়ে আলোচনা করেছি, সেন্টেন্সের মধ্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ বা ফেন্সি, এর যে কোনোটা থাকলে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে করব। I think today's class is clear to you and wish you all the best. Thank you very much.